পড়ে আছে 7 বছরের একটা বাচ্চা মেয়ের লাশ। নাম অবন্তী। মেয়েটার শরীরে সুতো পরিমাণও কোনো কাপড় নেই। প্রথমে রেপ, তারপর খুন, শরীর রক্তাক্ত। শরীরের প্রত্যেকটা জায়গায় ছুরির আঘাতের চিহ্ন। হাতে পায়ে সব আঙ্গুল কাটা। লজ্জাস্থানে শখানেকবার ছুরি দিয়ে আঘাত। এইটুকু একটা বাচ্চা মেয়েকে এভাবে খুন ভাবা যায়? খুন যেই করুক, ও কোনো মানুষের বাচ্চা হতে পারে না। কোনো মানুষ এত ভয়ানকভাবে একটা বাচ্চা মেয়েকে খুন করতে পারবে না। অবন্তীর লাশের দিকে তাকিয়ে যতটা রাখছে, তার চাইতে বেশি ভয় হচ্ছে আমার নিজের একটা মেয়ে আছে। আরও সীতা, বয়স 7। অবন্তীর মতোই ফুটফুটে নিষ্পাপ। এই নিষ্পাপ বাচ্চাটার সাথে কোনো শুয়োরের বাচ্চা এমন কাজ করবে? কেন করবে? লাশ দেখে বোঝা যাচ্ছে শুধুমাত্র রেপ করার জন্য খুনটা করেনি। শরীরের প্রত্যেকটা জায়গায় বহুবার ছুরির আঘাত। হয়তো অনেক বেশি ক্ষোভ, রাগ বা প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে খুন করেছে। কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটার উপর এত রাগ, এত ক্ষোভ সম্ভব না। মনে হচ্ছে কেউ অবন্তীর বাবা মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাটার সাথে এমন করেছে। কিন্তু এত ভয়ানকভাবে খুন কেন? 2 দিন আগে স্কুল ছুটি হওয়ার পর অবন্তী নিখোঁজ হয়। স্কুলের কয়েকটা বাচ্চার কথা অনুযায়ী একটা কালো গাড়ি এসে স্কুলের গেটের সামনে দাঁড়ায়। অবন্তী প্রথমে গাড়ির ভিতরে থাকা কারোর সাথে কথা বলে, তারপর নিজ ইচ্ছায় গাড়িতে ওঠে। বাচ্চারা বারবার বলেছে কেউ অবন্তীকে কোনো জোর করেনি। তারা দেখেছে অবন্তী নিজ ইচ্ছায় গাড়ির ভিতরে ঢুকছে। গাড়ির ভিতরে কে ছিল বা কেমন মানুষ ছিল সেটা দেখা যায়নি। অবন্তী শেষবার ওই গাড়ি ওঠার সময় দেখা যায়। তারপর থেকে অবন্তী নিখোঁজ। 2 দিন পরে খুঁজেও অবন্তীর কোনো খোঁজ পায়নি। এই 2 দিনে অবন্তীর বাবা আসাদ সাহেবের কাছে কেউ কল করে মুক্তিপণও চায়নি। তার মানে কিডন্যাপ বা খুনের পিছনে টাকার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু কেউ কেন এত ভয়ানকভাবে খুন করবে একটা বাচ্চাকে? গাড়ির ভিতরে থাকা মানুষটা কে ছিল? অবন্তী কেন নিজ ইচ্ছায় গাড়িতে উঠল? তাহলে কি অবন্তীর পরিচিতি কেউ? অবন্তীর লাশের পাশে বসে চিৎকার করে কান্না করছে অবন্তীর মা রিয়া হক। অবন্তীর বাবা আসাদ সাহেবও চোখের পানি ফেলেই যাচ্ছেন। কিন্তু তিনি চিৎকার করে কান্না করছেন না। যথেষ্ট শক্ত মনের মানুষ। রিয়া হককে দেখে অনেক মায়া হচ্ছে। পাগলের মতো কান্না করছে। একমাত্র মেয়ে, তাও আবার মাত্র 7 বছর। দুনিয়ায় কিছুই দেখেনি বলা যায়। এতটা নিষ্পাপ আর ফুটফুটে মেয়ের এভাবে মৃত্যু কোনো মাই সহ্য করতে পারার কথা না। এই কান্নার আর্তনাদ ওনার ক্ষমতা সবার নেই। অবন্তীর বাবা আছার সাহেবের চোখ থেকে অবিরাম পানি পড়ছে। বুঝতে পারছি কথা বলার মতো অবস্থায় নেই। তারপরেও ওনার কাছে গিয়ে আস্তে করে বললাম, আপনাকে কি বলে সান্ত্বনা দিব ঠিক বুঝতে পারছি না। তবে যে কুত্তার বাচ্চা এই কাজ করেছে, খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করব। আমার কথা শুনে উনি কোনো কথা বললেন না। চোখ থেকে অবিরাম পানি পড়ছে। আমি বললাম, আপনার কি খুব বড় কোনো শত্রু আছে যে আপনার উপর অনেক রাগ বা প্রতিশোধ নিতে চায়? এমন কেউ? খুনের ধরন দেখে বোঝা যাচ্ছে কেউ অনেক বেশি রাগ নিয়ে খুনটা করেছে। আসাদ সাহেব চোখ মুছতে মুছতে বললেন, না মেহরার সাহেব, আমার কোনো শত্রু নেই। কাউকে কি সন্দেহ করছেন? আমার প্রশ্ন শুনে আসাদ সাহেব চুপ করে রইলেন। কিছু বললেন না, মনে হলো কিছু লুকাতে চাচ্ছেন। খানিকক্ষণ পর কান্নাজড়িত কণ্ঠে বললেন, দেখুন মেহেরাব সাহ, আমি খুবই সহজ জীবনযাপন করি। কারো সাথে শত্রুতা নেই বললেই চলে। তবে আমার ছোট ভাই রিফাতের সাথে জায়গা নিয়ে কিছু ঝামেলা চলছে। আমার মনে হয় না জায়গা জমিনের ঝামেলার জন্য রিফাত এভাবে আমার মেয়েকে খুন করবে। এছাড়া আমার আর কোনো শত্রু নেই। এখন খুনটা কে করেছে খুঁজে বের করাটা আপনাদের কাজ। আমি শুধু আমার মেয়ের খুনিদের শাস্তি চাই, ব্যাস। কথাটা বলে আসাদ সাহেব আবারও ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করলেন। একমাত্র মেয়ে হারানোর যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। ওইখান থেকে চলে আসবো ঠিক এমন সময় রিয়া হক কান্না জড়িত কণ্ঠে চিল্লায় বলেন, আমার মেয়েকে ওর ভাই রিফাত মেরেছে। ওই লম্পট রিফাতে খুনি। কিছুক্ষণের জন্য আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রিয়া ঠিক কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। বললাম, মানে কি বলতে চাচ্ছেন? আপনার দেবর অবন্তীকে এভাবে খুন করতে পারে? রিয়া কান্না করতে করতে বলল, হ্যাঁ স্যার, আমার অবন্তীকে রিফাতই মেরেছে। সারাদিন বন্ধুর সাথে টাকা উড়ায়, ড্রাগ নেয়, মদ খায়, মেয়েদের সাথে নষ্টামি করে। এসবের খারাপ কাজের জন্য যখন আমার স্বামী আশাদের কাছে টাকা চাইতো, আশাদ টাকা দিত না। রিফাত রাগারাগি করতো, বলতো বাবার সম্পত্তি চাই। আমার সামনে রিফাত অনেকবার আশাদকে বলেছে, প্রথমে তোমার বউ বাচ্চাকে খুন করব, তারপর তোমাকে।
তোমাদের খুন করার পর আমাকে কেউ টাকা নিতে মানা করবে না। আমার বাবার সম্পত্তি আমি যেভাবে ইচ্ছে ব্যবহার করব। ওই রিফাত মেরেছে আমার মেয়েকে। আপনি প্লিজ আমার মেয়ের বিচার পাইয়ে দেন প্লিজ। কথাটা বলে দু হাতে মুখ ঢেকে হু হু করে কান্না করেই যাচ্ছেন রিয়া। আমি আসাদ সাহেবের দিকে একবার তাকালাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নিঃশব্দে স্ত্রীর মুখে তার ভাইয়ের নাম শুনে কিছু বলছেন না। তার মানে কিছু তো গণ্ডগোল আছে। সম্পত্তির জন্য খুন করাটা আজকাল নতুন না। তাছাড়া রিয়ার কথা অনুযায়ী আসাদ সাহেবের উপর রিফাতের অনেক রাগ। এমনকি সরাসরি খুন করার কথাও বলেছে। হতে পারে অবন্তীর খুনটা রিফাত করেছে। আস্তে আস্তে হেঁটে আসাদ সাহেবের কাছে গিয়ে বললাম, নিজের মেয়ের এমন রক্তাক্ত দেহ দেখেও নিজের ভাইকে বাঁচাতে যাচ্ছেন? বা আসাদ সাহেব। চোখের পানি মুছতে মুছতে আসাদ সাহেব বললেন, মেহরাব স্যার, আমি রিফাতকে সেই ছোট থেকে দেখে এসেছি। আমি মানছি রিফাত অনেক রাগী বদমেজাজি, কিন্তু ও আগে এমন ছিল না। আম্মা মারা যাওয়ার পর থেকে আস্তে আস্তে খারাপ হয়ে যায়, আজে বাজে জিনিস খাচ্ছে। কিন্তু রিফাত এতটা খারাপ হয়ে যায়নি যে সম্পত্তির জন্য রাগারাগি করে আমার মেয়েকে এভাবে রেপ করে খুন করবে। এটা অসম্ভব ছাড়। আমি আসাদ সাহেবের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। দুনিয়াতে এখন কি চলছে তার কোনো ধারণাই নেই। ড্রাগে আসক্ত হয়ে সন্তানেরা এখন নিজের বাবা মাকে খুন করতে হাত কাঁপে না, অথচ আসাদ সাহেব এখনও আগের যুগে রয়ে গেছেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাদের কাজটা আমাদের করতে দিন আসাদ সাহেব। রিফাত এখন কোথায় পাবো বলতে পারেন? স্যার, ও আমার সাথে কথা কাটাকাটি করে 2 সপ্তাহ আগেই বাসা থেকে চলে গেছে। আমি জানি না রিফাত এখন কোথায়। আমি ওনার সাথে আর কথা বাড়ালাম না। রিফাতকে এখন খুঁজে বের করাটা জরুরি। অবন্তীর লাশ পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে থানায় চলে আসলাম। আপাতত আমার নজর রিফাতের উপর। এই খুনটা 8-10টা খুনের মতো ন। এত ভয়ানকভাবে কেউ রেপ করে খুন করতে আমি আজ অব্দি দেখিনি। তাও আবার নিষ্পাপ একটা বাচ্চাকে। খুনি যাই হোক, অবন্তীর প্রতিটা চিৎকার, প্রতিটা যন্ত্রণার মূল্য তাকে দিতে হবে। রিফাতকে খুঁজে পেলাম তার এক ফ্রেন্ডের বাসায়। ধরে থানায় নিয়ে আসলাম। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা খারাপ নেশায় আসক্ত। রিফাতকে দেখে ঠিক সেরকম মনে হলো। সরাসরি বললাম, এইটুকু একটা বাচ্চাকে এভাবে খুন করতে তোর হাত কাঁপলো না? রিফাত বড় বড় চোখে আমার দিকে তাকালো। মনে হচ্ছে কথাটা শুনে অবাক হয়েছে। ভুড়ি কোষকে বলল, খুন? কার খুন? কোন বাচ্চা? দেখ রিফাত, আমি ড্রামা একদম পছন্দ করি না। অভিনয় করবি না। আমি তোর ভাইয়ের একমাত্র মেয়ে অবন্তীর কথা বলছি। বাচ্চাটাকে এতটা ভয়ানকভাবে খুন করলি কেন? রিফাত এবার একটু বেশি অবাক হয়ে বলল, কি? অবন্তী মারা গেছে? কিভাবে? কখন? রিফাতের কথা শুনে আমি ফিক করে হাসলাম। ছেলেটা অভিনয় করলে নিশ্চিত বড় কোনো সুপারস্টার হতে পারত। বেশ ভালো অভিনয় করে। আমি বললাম, এমন ভাব নিশ্চিত যেন কিছুই জানিস না। তুই তোর ভাইয়ের ফ্যামিলিকে খুন করার হুমকি দিয়েছিস সবার সামনে। তাছাড়া তুই ছাড়া আসাদ সাহেবের তেমন কারোর সাথে শত্রুতা নেই। খোঁজ নিয়ে জানলাম তুই ড্রাগে আসক্ত, সাথে আরও অনেক বাজে অভ্যাস আছে। আসাদ সাহেব তো তোকে এসব কিছুই করতে দিতেন না। 20-22 বছরের যুবক তুই, রাগী রক্ত। আসাদ সাহেবের উপর রাগ তো হবেই, কিন্তু অবন্তী তো নিষ্পাপ ছিল। নিজের ভাইয়ের উপর জমে থাকে রাগটা কেন ফুটফুটে একটা মেয়ের উপর শেষ করবি? তুই মানুষ? আমার কথার কোনো উত্তর দিল না রিফাত। মাথা নিচু করে বসে আছে চুপচাপ, নিঃশব্দ। আমি খেয়াল করে দেখলাম রিফাতের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ল। রিফাতের চোখ থেকে কেন পানি বের হলো আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হলো এই চোখের পানিটা মিথ্যা না। রিফাতকে বললাম, কান্না করছিস কেন? রিফাত ফুপিয়ে ফুপিয়ে বলল, স্যার, অবন্তী আমার ভাতিজি। অনেক ভালোবাসি আমি ওকে। ওর বাবার চাইতেও অবন্তী আমার সাথে বেশি সময় কাটিয়েছে। হ্যাঁ, আমি মানছি আমার যখন রাগ ওঠে আমি উল্টোপাল্টা বলে দিই, কিন্তু তাই বলে আমি অবন্তীকে খুন করব? এটা কিভাবে সম্ভব স্যার? রিফাতের চোখের দিকে তাকালাম। চোখগুলো পানিতে টলমল করছে। মনে হচ্ছে না মিথ্যে বলছে। রিফাত যদি খুন না করে থাকে তাহলে খুনটা কে করবে? অবন্তীর পরিচিত আর বা কে আছে খুনটা করবে? রিফাতকে বললাম, 28 থেকে 30 মে এই 3 দিন তুমি কোথায় ছিলে? খোঁজ নিয়ে জেনেছি তুমি শহরে ছিলে না। অদ্ভুতভাবে 28 মে অবন্তী নিখোঁজ। এটা কিভাবে সম্ভব? স্যার, আমরা 6 জন ফ্রেন্ড মিলে 27 তারিখ রাতে কক্সবাজার যাওয়ার জন্য রওনা দেই। আমাদের প্ল্যান ছিল ওইখানে 2 দিন এনজয় করব, তারপর ব্যাক করব। আমরা গতকাল রাতে শহরে এসেছি স্যার। আপনি চাইলে কক্সবাজারে যে হোটেলে আমরা থেকেছি সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে পারেন, অথবা অন্য কোনোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন।
স্যার, আমি তো জানতামই না অবন্তী খুন হয়েছে। রিফাতের কথা শুনে মনে হলো সব সত্যি বলছে। কক্সবাজারে খোঁজ নিলেই সব কিছু জানা যাবে। কিন্তু রিফাতের কথা যদি সত্যি হয় তাহলে অবন্তীর পরিচিত আর কে হতে পারে যে এরকম নিষ্ঠুরভাবে খুন করেছে? আমার মাথা কাজ করছে না। রিফাতকে বললাম, তুমি সম্পূর্ণ নির্দোষ, এটার প্রমাণ না পাওয়া অবধি আপাতত তোমাকে থানাতেই থাকতে হবে। আমি দেখি তোমার কথার সত্যটা কতটুকু। রিফাতের সাথে কথা শেষ করে চেয়ারে থেকে উঠব, ঠিক এমন সময় রিফাত বলল, মেহেরাব স্যার, একটা কথা বলবো? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। রিফাত বলল, স্যার, আপনি অবন্তীর মা রিয়াকে কেন ধরছেন না? আমার মনে হয় অবন্তীর খুনের পেছনে রিয়ার কোনো হাত আছে। ওই মহিলার চরিত্র থেকে শুরু করে কোনো ভালো দিক নেই স্যার। হয়তো কাউকে দিয়ে রিয়াকে খুন করিয়েছে। রিয়ার দ্বারা সব সম্ভব। রিফাতের এই কথা শুনে আমি হয়ে দাঁড়িয়ে রইলাম। রিফাত কি বলছে হয়তো নিজেও বুঝতে পারছে না। এটা একেবারে অসম্ভব। বললাম, পাগল হয়ে গেছো তুমি? মাথা ঠিক আছে? রিয়া অবন্তীর মা। আমি নিজ চোখে দেখেছি অবন্তীর জন্য রিয়ার ভালোবাসা। রিয়া নিজেও পাগলের মতো কান্না করছিল। তাছাড়া অবন্তীকে খুন করার জন্য রিয়ার হাতে কোনো কারণ নেই। কারণ ছাড়া কেউ কেন খুন করবে, তাও আবার নিজের মেয়েকে? আমার কথা শুনে রিফাত অনেক জোরে হাসি উঠল। এভাবে হাসছে কেন বুঝতে পারলাম না। আমি বোকার মতো রিফাতের দিকে তাকিয়ে রইলাম। রিফাত হাসতে হাসতে বলল, মেহরাব স্যার, আপনি রিয়ার সম্পর্কে কিছুই জানেন না। ও কত বড় ছলনাময়ী আপনার কোনো ধারণা নেই। আপনাকে একটা গোপন কথা বলি। অবন্তীর স্কুল টিচার পলাশের সাথে রিয়ার পরকীয়া চলছে। গভীর প্রেম। আপনি একটু খোঁজ নিন। হয়তো তাদের মিলনের মাঝখানে একমাত্র বাধা ছিল অবন্তী। আর আমি যখন শেষবার বাসায় ছিলাম, আমি দেখেছি রিয়া কিভাবে অবন্তীকে অত্যাচার করত। আপনার সামনে কান্না করা এসব শুধু রিয়ার অভিনয়। রিয়া অবন্তীকে ততটা ভালোবাসতো না। আমার তো মাঝে মধ্যে মনে হয় অবন্তী রিয়ার আসল সন্তানই না। রিফাতের শেষ কথাটা আমার বুকের মধ্যে একদম তীরের মতো এসে লাগলো। অবন্তী রিয়ার আসল সন্তান না? আমি বললাম, ঠিক বুঝলাম না তোমার শেষ কথাটার মানে। তুমি কি অবন্তীর জন্মের সময় ছিলে না? অবন্তী রিয়ার আসল সন্তান না এটা মনে হওয়ার কারণ? মেহরাব স্যার, এটা তো প্রায় 7 বছর আগের কথা। আমি তখন সম্ভবত সেভেনে পড়ি। আম্মা তখনও বেঁচে ছিলেন, অসুস্থ। ভাইয়া নতুন একটা চাকরি পেল, বিয়ে করলো। কিছুদিন পর শুনলাম ভাইয়া বাবা হবে, আর আমি চাচা। আম্মা অসুস্থ থাকার কারণে ভাইয়া রিয়াকে তার বাবার বাসায় রেখে আসলো। রিয়ার নাকি আলাদা যত্ন দরকার এই সময়। আমি দেখিনি অবন্তী তার মায়ের পেটে কিভাবে বেড়েছে। অবন্তীর জন্মের কয়েক মাস পর অবন্তী এবং রিয়াকে নিয়ে ভাইয়া বাসায় আসে। আমি শুধুমাত্র আমার ধারণার কথা বললাম স্যার। আপনি আপনার মতো খোঁজ নিয়ে দেখুন। আরেকটা কথা, পলাশ মানে অবন্তীর টিচারও সুবিধার লোক না, ডেঞ্জারাস মানুষ। অনেক কিছুই করতে পারে। কিছুদিন পর আমার ভাইকেও খুন করে দিতে পারে। আপনি তাদের রাসেলের সম্পর্কে একটু খোঁজ নিন। জানেনই তো আজকাল গভীর প্রেমের জন্য সন্তানকে কোরবানি করে দেওয়াটা অবাস্তব না কিছু না। সেটাও যদি আবার নিজের সন্তান না হয় তখন। রিফাতের কথাগুলো শুনে আমার রীতিমতো মাথা ঘুরাচ্ছে। রিফাত একটা কথাও ফেলে দেওয়ার মতো না। তাছাড়া অবন্তীর টিচার পলাশ এবং রিয়া দুজনেই অবন্তীর পরিচিত। হতে পারে ওই গাড়িতে তাদের ভিতরে কেউ একজন ছিল। আমি কিছু ভাবতে পারছি না, মাথা কাজ করছে না। অনেকগুলো প্রশ্ন এখন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। ওই গাড়িতে কি রিয়া বা পলাশ কেউ ছিল? রিয়া এবং পলাশের পরকীয়া চলছে? আশার সাহেব কি এটা জানে? অবন্তী কি রিয়ার আসল সন্তান? এই প্রশ্নগুলোর উত্তর জানাটা ভীষণ জরুরি। রিফাত এসব কথার সত্যতা কতটুকু খোঁজ নিয়ে দেখতে হবে। রিফাতের সাথে আর কোনো কথা বাড়ালাম না। থানা থেকে বের হয়ে আসলাম। রিয়া এবং পলাশের ব্যাপারটা পরে দেখব। আগে আমাকে কক্সবাজারে খোঁজ নিয়ে জানতে হবে রিফাত আসলে ওখানে ছিল কিনা। রিফাতকে নিয়ে কক্সবাজারে পুরো খোঁজ নিলাম। সব সত্যি বলছে। 27 থেকে 30 তারিখ ওরা 6 জন ফ্রেন্ড একসাথে কক্সবাজারে ছিল। এটা মনে হচ্ছে অবন্তীর খুনের সাথে রিফাতের কোনোভাবে জড়িত নয়। তাহলে কি রিফাত বাকি কথাগুলো সত্য? কোনোভাবে অবন্তীর খুনের সাথে রিয়া এবং অবন্তীর টিচার পলাশ জড়িত নয় তো? আসিফকে কল দিলাম, বললাম রিফাতকে ছেড়ে দাও। বলিও আমি প্রয়োজন হলে তাকে ডেকে নিব। সাথে পলাশ আর রিয়ার নাম্বার ট্র্যাক করো। আমি তাদের সমস্ত কল লিস্টের রেকর্ড চাই। পলাশের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ নাও। আসিফ বলল, ঠিক আছে স্যার, কিছুটা সময় লাগবে। আমি আপনাকে আপডেট জানাচ্ছি। আসিফের সাথে কথা শেষ করে বাসায় আসলাম। মাথায় হাজার টেনশন। রুমে ঢুকতে আমার মেয়ে আরশিতা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরার মানে হচ্ছে
প্রতিদিন বাসায় ফেরার সময় তার জন্য চকলেট নিয়ে আসি, সেটা দেওয়া। কিন্তু আজকে আমি চকলেট আনতে ভুলে গেছি। মাথার ভিতর অবন্তীর খুনটা একদম গেঁথে গেছে। মাথায় অন্য কিছু কাজ করছে না। আর সীতার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বললাম, পাপা তো আজ চকলেট আনতে ভুলে গেছে মামুনি। আগামীকাল পাপা একসাথে অনেকগুলো চকলেট আনবো, ঠিক আছে? আমার কথা শুনে তার মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। ভীষণ রাগ করেছে, গাল ফুলিয়ে বলবো, লাগবে না চকলেট। আজকের চকলেট আগামীকাল দিবা কেন? আজকের হোমওয়ার্ক কি আগামীকাল করি? কথাটা শেষ করে রাগ করে অন্য রুমে চলে যায়। আমার স্ত্রী মিহি পাশে দাঁড়িয়ে সব কিছু দেখে হাসছে। চলে যাওয়ার পর মিহি হাসতে হাসতে বলল, বাহ, ফাইনালি মেয়ে তাহলে বাবার উপর রাগ করলো। এই প্রথম আশিতার জন্য চকলেট আনতে ভুলে গেল। ব্যাপার কি মেহরাব? কি কিছু হয়েছে? আমি বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, তেমন কিছু না মিহি। অনেক কঠিন একটা কেস নিয়ে কাজ করছি। আর সীতার মতো নিষ্পাপ একটা বাচ্চাকে রেপ করে খুন করেছে। তাও আবার ভয়ানকভাবে। কে করেছে, কেন করেছে, কিছু বুঝতে পারতেছি না। মিহি আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, টেনশন নিও না তো মেহরাব, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা মনে পড়েছে। আব্বুর বাসায় নিচতলায় শারমিন নামে একটা মহিলা থাকতো না, যার কিউট একটা 4 বছরের মেয়ে আছে, মনে আছে? হুম, থাকবে না কেন? মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি তোমাদের ওইখানে গেলে ওরে আদর করে আসি। কি হয়েছে ওর? মেয়ে মন খারাপ করে বলল, আজকে সকালে বাচ্চাটাকে বাসায় একলা রেখে ওর আম্মু শারমিন কোথাও চলে গেছে। দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভাবতে পারছো? ভাগ্যিস আব্বু বাচ্চাটার কান্না শুনে দরজাটা ভেঙে বাচ্চাটাকে নিয়ে আসলো। লোকে কানাকানি করছে শারমিন নাকি কারোর সাথে পালিয়েছে, পরে কি করতো। আমি তো চিন্তা করছি বাচ্চাটার কথা। এত কিউট একটা বাচ্চাকে কেউ এভাবে রেখে যায়? ওরা মানুষ? বাচ্চাটার বাবাও বিদেশে থাকেন। কি হবে যে এখন? মিহির কথা শুনে আমার বুকের ভিতরটা ধারাম করে একটা আওয়াজ হলো, হচ্ছে কি এসব? মানুষ কি আর মানুষ নেই? মা যদি বাচ্চাকে এভাবে একলা রেখে যায়, তাহলে সেই সব মা বাচ্চাকে খুনও করতে পারে, অসম্ভব না। আমার চোখে অবন্তীর রক্তাক্ত লাশটা বারবার ভেসে উঠছে। মাথায় রিফাতের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। রিফাত বলেছিল, মেহরাব স্যার, প্রেম মানুষকে অন্ধ করে দেয়। আজকাল পরকীয়া করে সন্তানকে কোরবানি করাটা অবাস্তব কিছু না। তাহলে কি অবন্তীর খুনের ক্ষেত্রে এমনটাই হয়েছিল? রিয়া কিছু করেছে? নাকি রিয়ার প্রেমিক পলাশ? নাকি দুজনে মিলে কিছু একটা? সবচাইতে বড় প্রশ্ন হলো, অবন্তী কি রিয়ার নিজের সন্তান? রাত 12টা, চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করছি, মাথায় হাজার টেনশন। এমন সময় ফোনটা বেজে উঠল। কনস্টেবল আসিফের কল। আসিফ বলল, স্যার, রিয়া এবং পলাশের কল লিস্ট এখন আমার হাতে। দুজনের ভিতরে কিছু একটা চলছে, একটা নিশ্চিত। বহুদিন ধরে তাদের মধ্যে অনেক লং টাইম কথা হচ্ছে। গুড, ওটা থাক, আমি সকালে এসে দেখছি। মেহরাব স্যার, আর একটা ইম্পর্টেন্ট কথা। একটা জিনিস আমার কাছে অবাক লাগলো। রিয়া এবং পলাশের ভিতর শেষবার কথা হয়েছিল 27শে মে রাত 2 ঘন্টা 15 মিনিট। ঠিক তার পরের দিন 28 তারিখ অবন্তী নিখোঁজ হলো। তারপর পলাশের সাথে রিয়ার আর কোনো কথা হয়নি। কনস্টেবল আসিফের কথা শুনে সন্দেহ আরও শক্ত হলো। খানিকক্ষণ চুপ করে রইলাম। এসব ইশারা ইঙ্গিত আমাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছে। রিয়া পলাশ খুনি। খানিকক্ষণ পর আসিফ বলল, এই বিষয়ে সকালে থানায় এসে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে স্যার। আসিফের সাথে কথা শেষ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম আসছে না। মনে হচ্ছে অবন্তীর রক্তাক্ত লাশটা আমার চারপাশে ঘোরাঘুরি করছে। বারবার চিৎকার করে বলছে, আমি বিচার চাই, আমাকে বিচার পাইয়ে দাও। সকালে আশার সাহেবের বাসায় গেলাম। দেখলাম আশার সাহেব এবং রিয়া টেবিলে বসে আছে। সামনে অনেকগুলি নাস্তা, কিন্তু কেউ কিছু খাচ্ছে না। দুজনেই চুপচাপ। আমাকে দেখা মাত্র আশার সাহেব বলল, আরে মেহেরা স্যার, এত সকালে আসুন। অবন্তীর খুনিকে কি খুঁজে পেয়েছেন? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, খুনি তো আমার আশেপাশে আছে আশা সাহেব। ব্যাস, প্রমাণটা পেলেই হয়ে গেল। আশা সাহেব খানিকটা অবাক হয়ে বললেন, মানে? বুঝলাম না আপনার কথা। বাদ দিন ওসব। আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি। চাইলে থানায় ডেকে নিয়ে প্রশ্নগুলি করতে পারতাম, কিন্তু আমার হাতে সময় খুব কম। আমি যত দ্রুত সম্ভব অবন্তীর খুনিকে বের করতে চাই। জি বলুন, কি জানতে চান? আমি সরাসরি বললাম, আপনি কি জানেন আপনার স্ত্রী পরকীয়া করছেন, তাও আবার অবন্তীর স্কুল টিচার পলাশের সাথে? আমার কথা শুনে রিয়া বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আসাদ সাহেবও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। এটা মনে হচ্ছে আসাদ সাহেব কিছুই জানেন না। আমি আবার বললাম, আচ্ছা বাদ দিন। এটা বলুন তো, অবন্তীকে আপনাদের নিজের সন্তান? আমার প্রশ্নটা শুনে আসাদ সাহেব কিছু বলার আগে রিয়া চেয়ার থেকে উঠে এসে দাঁড়ালো। জোরে চিল্লায় উঠল, কী সব আজে বাজে প্রশ্ন করছেন আপনি? অবন্তী আমার নিজের সন্তান।
আমার নিজের গর্বে অবন্তীকে ধারণ করেছি। আপনি চাইলে রায়গড় হসপিটালে খোঁজ নিয়ে দেখতে পারেন। 20 নভেম্বর 2008 অবন্তীর জন্ম। যান, গিয়ে খোঁজ নিয়ে দেখুন। রিয়া যেভাবে কথাটা বলল এতে বোঝা যাচ্ছে অবন্তী রিয়ার নিজেরই সন্তান, অন্যথায় জন্ম তারিখ সহ হসপিটালের নাম এইভাবে বলতো না। আমার প্রথম সন্দেহ ভুল হলো, কিন্তু প্রেমের জন্য কেউ কি নিজের সন্তানকে খুন করতে পারে? করতেও পারে, অসম্ভব না। রিয়ার দিকে তাকিয়ে বললাম, এত রাগ করবেন না, এখনো অনেক প্রশ্ন বাকি। যেরকম সহজভাবে এই প্রশ্নের উত্তর দিলেন ঠিক সেভাবে এটাও বলে দিন, অবন্তীর খুন করালেন কেন? রিয়া এবার একটু জোরে চিল্লায় বললেন, কি কি বলছেন এগুলো? পাগল হয়ে গেছেন? অবন্তী আমার নিজের মেয়ে, আমি মা, অবন্তীর মা। কিভাবে খুন করব? কেন খুন করব? আমি ফিক করে হেসে বললাম, অনেক কারণ হতে পারে। আপনার প্রেমিক পলাশ অবন্তীকে মেনে নিবে না, পলাশকে পেতে হলে অবন্তীকে মারতে হবে। অথবা পলাশ আর আপনাকে নোংরা অবস্থায় দেখে ফেলেছিল অবন্তী, আপনি ভয় পাচ্ছিলেন আপনার আর পলাশের নোংরামি অবন্তী যদি আশাদ সাহেবের কাছে বলে দেয়। খুন করার জন্য অনেক কারণ থাকতে পারে। আমার কথা শুনে রিয়া চুপ করে রইল, কোনো কথা বললে না। কপালের কোণে ঘাম দেখা যাচ্ছে। টেবিলে রাখা পানির গ্লাসটা রিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, পানি খেয়ে নিন। রিয়া কিছুটা পানি খেলো, বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, মেহেরব স্যার, আমি আপনাকে সব সত্যি বলছি, একটা কথাও মিথ্যে বলবো না, কারণ আমি চাই আমার মেয়ের খুনের শাস্তি হোক। হ্যাঁ, এটা ঠিক, আমি পলাশের প্রেমে পড়েছিলাম, গভীরভাবে পড়েছিলাম। আমাদের প্রেমটা অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটাও ঠিক, অবন্তি থাকা সত্ত্বেও পলাশ আমাকে কখনোই বিয়ে করতো না। পলাশ বারবার বলতো, স্বামী আর মেয়েকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমরা বিয়ে করে নতুন সংসার করব। কিন্তু আমি ভালো করেই বুঝতে পারতাম আশাদ আমাকে সহজে ছাড়বে না, আর আমি নিজেও আমার মেয়েকে ছাড়তে পারবো না। রিয়ার নিখোঁজ হওয়ার আগের রাতে আমি অনুভব করেছিলাম আমি ভুল করেছি, যা করেছি একদম ঠিক না। এটা ভুল, পাপ, প্রচণ্ড অপরাধী মনে হচ্ছিল নিজেকে। আমি পলাশকে কল দিলাম, 2 ঘন্টার উপরে পলাশের সাথে কথা বললাম, বোঝালাম, বললাম আমাদের সম্পর্ক এখানেই শেষ করা উচিত, আর আমরা যা করেছি এটা পাপ। পলাশ রেখে গেল, ও কোনোভাবেই আমাকে ছাড়বে না, কিছুতেই বোঝাতে পারলাম না। প্রচণ্ড রেখে বলল, আমার সাথে সম্পর্ক শেষ করতে আমি যথেষ্ট কষ্ট পাবো, তার চাইতে বেশি কষ্ট আমি তোমাকে দিব। এটা পলাশের সাথে আমার শেষ কথা স্যার। তারপর আমি পলাশের নাম্বার ব্লক করে দেই। কিন্তু আমি তখনও বুঝিনি পলাশ আমার উপর রাগ করে এতটা নির্মমভাবে আমার মেয়েকে খুন করবে। কথাটা শেষ করে রিয়া কান্না শুরু করলো, অবিরাম কান্না করছে, চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। আমি জানি না রিয়ার চোখের পানি কতটা সত্যি, আমি জানি না রিয়ার কথাগুলো কতটা সত্য, কিন্তু এটা বুঝতে পারছি রিয়া হয়তো এই খুনের সাথে জড়িত না। রিয়ার সাথে কথা বলে আপাতত আমার মাথার 3টা কথা ঢুকছে। 1, রিয়া বলল অবন্তী তার নিজের সন্তান, তারপরেও রায়গড় হসপিটাল থেকে একবার খোঁজ নিতে হবে। 2, রিয়া চাচ্ছিল পরকীয় সম্পর্কটা শেষ করতে, এটার জন্য পলাশ অনেক বেশি রেগে গিয়েছিল রিয়ার উপর। 3, রিয়ার কথাগুলো যদি সত্যি হয় তাহলে অবন্তীর খুনের সাথে রিয়ার কোনো হাত নেই। এখন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রমাণ আমাকে দিকে ইশারা করছে পলাশ খুনি। আমার ফোনটা বেজে উঠল, কনস্টেবল আসিফের কল ধরলাম। আসিফ বলল, স্যার, পলাশের স্কুল থেকে খোঁজ নিয়ে জানলাম 28শে মে অর্থাৎ অবন্তীর নিখোঁজ হওয়ার পর দিন থেকে পলাশ স্কুলে আসে না, স্কুলের কেউ ওনার খোঁজই জানেন না। আমার এমনিতে পলাশের উপর সন্দেহ অনেক বেশি ছিল, কনস্টেবল আসিফের কথা শোনার পর আমার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। তারপর পলাশকে খোঁজে বের করো, ওর সাথে কথা না বলে অবধি নিশ্চিত করে বলা যাবে না পলাশই খুনটা করেছে। পলাশকে খুঁজে বের করাটা অনেক বেশি জরুরি। কনস্টেবল আসিফের সাথে কথা শেষ করে আসাদ সাহেবের দিকে একবার তাকালাম, দেখলাম ওনার চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। রিয়াও কান্না করছে, কিন্তু রিয়ার কান্নার চাইতে আসাদ সাহেবের কান্নাটা আমার বুকে এসে বেশি লাগছে। একটাই তো মন, কত আঘাত সহ্য করবে? একদিকে মেয়ে অবন্তীর খুন, অন্যদিকে স্ত্রী রিয়ার পরকীয়া, বড্ড মায়া লাগছে ওনার জন্য। আমি বললাম, এখন তাহলে আমি যাই আসাদ সাহেব, প্রয়োজন হলে আপনাদের খবর করব। আমার কথায় কোনো উত্তর দিলেন না তিনি, চুপচাপ টেবিলের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে আছেন, চোখ থেকে অবিরাম পানি পড়ছে। বুঝলাম তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। রিয়ার সাথে আর কোনো কথা বললাম না, আসাদ সাহেব বাসা থেকে সরাসরি থানায় চলে আসলাম। থানায় এসে কনস্টেবল আসিফকে বললাম, আজকের ভিতরে যেভাবেই হোক পলাশকে খুঁজে বের করতেই হবে, যে কোনো মূল্যে আমি পলাশকে চাই। আমার মনের ভিতরে তখনও রিয়ার উপর সন্দেহ হয়নি। অবন্তী রিয়া নিজের সন্তান কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য রায়গড় হসপিটালে যোগাযোগ করলাম। খোঁজ নিয়ে দেখলাম রিয়া মিথ্যে বলেনি। রিয়ার বলা তানিক যে ডেলিভারি হয়েছে। ডেলিভারি ফাইনালি দেখলাম রিয়া এবং আশা সাহেবের নাম। এটা মনে হচ্ছে অবন্তী তাদের নিজের মেয়ে, এটা নিশ্চিত। তাহলে কি রিয়া বাকি কথাগুলো সত্য? পলাশই মেরেছে অবন্তীকে?
পলাশকে খুঁজে পেলাম শহর থেকে একটু দূরে, তার একটা বোনের বাসায়। ধরে থানায় নিয়ে আসলাম। আমার মাথা তখন ভীষণ গরম। উম, মাথায় একটা কথা বারবার রিপিট হচ্ছে, পলাশ অবন্তীকে খুন করছে। মনে হচ্ছিল অনেক কষ্টের পর খুনি অবধি পৌঁছাতে পেরেছি। পলাশ থানায় এসে কোনো কিছু বলার আগে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলাম। পলাশের গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, স্যার আমাকে মারছেন কেন? আমি রেগে বললাম, শালা ফেরেস্তা সাজার নাটক করোস? কেন মারছিস বুঝিস না? এখন তো জাস্ট থাপ্পড় মারছি, একটু পর দেখবি তোরে আমি কি করি। আমি কি করছি স্যার? আমার অপরাধ কি? এমন করছেন কেন? পলাশের কথা শুনে মেজাজটা আরও খারাপ হলো। ঠাস করে ওর গালে আরেকটা থাপ্পড় মিলাম। একটা বাচ্চা মেয়েকে রেপ করে ভয়াবহভাবে খুন করে এখন বলছে আমার অপরাধ কি? পলাশ প্রচণ্ড অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে আমার কোনো কথাই ও বুঝতে পারছে না। খানিকক্ষণ পর অবাক কণ্ঠে পলাশ বলল, বাচ্চা রেপ খুন আমি করছি? পাগল হয়ে গেছেন আপনি? পলাশের কথা শুনে আমি ফিক করে হাসলাম। বললাম, এটাই স্বাভাবিক। কোনো অপরাধী অপরাধ স্বীকার করে না। সে অপরাধ করেছে। আচ্ছা, তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, অবন্তীর মতো ফুটফুটে নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে খুন করতে তোর একটু হাত কাঁপলো না? একটু মায়া হলো না? কিভাবে পারলি? আমি মানছি হয়তো রিয়ার উপর তুই অনেক বেশি রেগেছিলি, তাই বলে রিয়ার উপরের রাগটা তুই নিষ্পাপ একটা বাচ্চা মেয়ের উপর মেটাবি? আমি খেয়াল করে দেখলাম অবন্তীর নাম শোনার পর পলাশের চেহারাটা মুহূর্তে বদলে গেল। কপালের চামড়ার কুঁচকে গেছে, চোখগুলো অনেক বড় বড় করে হয়ে গেছে। প্রচণ্ড শক খেলে মানুষের চেহারা যেমন দেখায় ঠিক সেরকমই। পলাশ তোতলাতে তোতলাতে বলল, অবন্তী মারা গেছে? কখন? পলাশের চোখ মুখ দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পলাশ রীতিমতো শকড, মনেও হচ্ছে কিছু জানে না। আমি বললাম, 27 তারিখ রাতে রিয়ার সাথে তো ঝগড়া হয়, এটা ঠিক? পলাশ মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আমি আবার বললাম, রিয়া পরকীয়া থেকে সরে আসতে চেয়েছিল, এটা ঠিক? হ্যাঁ ঠিক। কিন্তু স্যার, আমি পলাশের কথা শেষ করতে না দিয়ে বললাম, এই জন্য তুই রিয়ার উপর অনেক বেশি রেগে গেলি, রিয়াকে এটা বলে হুমকি দিলি? আমি যত কষ্ট পাবো তার চাইতে অনেক বেশি কষ্ট তোকে পেতে হবে। ঠিক তারপরের দিন অবন্তী নিখোঁজ। অদ্ভুতভাবে তুইও ওই দিন থেকে নিখোঁজ। সব কিছু তোর দিকে ইশারা করছে পলাশ। খুন করলে স্বীকার কর, অন্যথায় কিভাবে স্বীকার করতে হয় আমরা ভালোভাবে জানি। পলাশ ভীতকণ্ঠে বলল, স্যার আপনার সবগুলো কথাই ঠিক। হ্যাঁ, ওই রাতে যখন রিয়া বলল আমার সাথে আর কথা বলবে না, সম্পর্ক রাখবে না, আমি শুনে অনেকটা রেগে গেছিলাম। এটা সত্যি, আমি রিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম স্যার। যখন শুনলাম রিয়া আমার সাথে সম্পর্ক রাখবে না, আমি মাথা ঠিক রাখতে পারিনি, উল্টোপাল্টা বলে দিছি। কিন্তু ফোনটা রাখার কিছুক্ষণ পর এটা মনে হলো রিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এই পরকীয় সম্পর্কটা রাখা উচিত নয়, এটা আসলেই পাপ। আমি আর পরের দিন সকালে কাউকে কিছু না বলে আপির বাসায় চলে এসেছি। আমি যাচ্ছিলাম কয়েকটা দিন এই শহর থেকে, রিয়ার স্মৃতি থেকে দূরে থাকতে। বিশ্বাস করুন মেহেরাব স্যার, আমি অবন্তীকে খুন করিনি, আমি ওইখানে ছিলাম। এমনকি অবন্তী খুন হয়েছে এটাও জানতাম না। পলাশের কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম। চুপ করে দাঁড়িয়ে রইলাম। রিয়া খুন করেনি, পলাশ খুন করেনি, রিফাত খুন করেনি, তাহলে অবন্তীকে খুন করলো কে? এই কেসটা শুরু হওয়ার পর থেকে আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। সবসময় মাথাটা ভারী হয়ে থাকে। অবন্তীর লাশটা চোখের সামনে ভাসতে থাকে। আমার মনে হয় এই কেসটা আরও কিছুদিন চললে আমি পাগল হয়ে যাব। পলাশ বলল, তুই যে অবন্তীকে খুন করিসনি সেটার প্রমাণ দিতে পারবি? অবশ্যই স্যার। আমি 28 তারিখ সকালে যে বাসের টিকিট কেটে আপুর বাসায় চলে গেলাম, আপনি চাইলে সেই বাসে সব যাত্রীদের লিস্ট চেক করতে পারেন। ওখানে আমার নাম পাবেন। আমি ওইখানে যে কয়দিন ছিলাম আমাকে অনেক মানুষ দেখেছে। ওইখানে গিয়ে মানুষদের থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, রিয়ার কথা চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। এই জন্য 30 তারিখ ওইখানে একজন ডাক্তারের কাছে যাই। আপনি চাইলে সেখানেও খোঁজ নিতে পারেন। অথবা ডাক্তার সাহেবের নাম্বার আছে আমার মোবাইলে, ওনার সাথে কথা বলুন। আমি খুব করে চাইছিলাম পলাশ যাতে খুনি হয়। এই কেসটা যেন এখানেই শেষ হয়, কিন্তু এটা হলো না। পলাশের কাছ থেকে নাম্বার এনে ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বললেন, স্যার উনি 30 তারিখ আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসছিল। ওনার শরীর অনেক দুর্বল আর প্রচণ্ড জ্বর ছিল, যেটার জন্য ঠিকঠাকভাবে হাঁটতেই পারছিল না। আমার চেম্বারে সিসিটিভি লাগানো আছে স্যার, আপনি চাইলে চেক করতে পারেন। ডক্টরের কথা শুনে ওনার সাথে আর কোনো কথা বাড়ালেন না। ফোন রেখে নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ভাবতেই পারছি না কি করব, বুঝতে পারছি না অবন্তীর খুনে কিভাবে এভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। এভাবে দীর্ঘশ্বাস নিয়ে পলাশকে বললাম, তুমি যাও, এটা ভাবিও না যে তোমার উপর থেকে সন্দেহ উঠে গেছে। তুমি নজরে থাকবে, তোমার ব্যাপার আরও ভালো করে খোঁজ নিচ্ছি। আর হ্যাঁ, ক্ষমা করে দিও, না বুঝে গায়ে হাত তুলেছি, মাথা গরম ছিল, আমি সরি। পলাশ মুচকি একটা হাসি দিয়ে চলল। ব্যাপার না মেহেরার স্যার,
আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আমি খুন করেছি এটা আপনাকে রিয়া বলেছে, তাই না? পলাশের প্রশ্নের কোনো উত্তর দিলাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। পলাশ আবারও বলল, রিয়া আমার কথা আপনাকে বলতে পারলো, কিন্তু শাকিলের কথা তো কিছু বলেনি। পলাশ ঠিক কী বলতে চাইছে বুঝতে পারলাম না। আমি প্রথমবার শাকিলের নাম শুনলাম। প্রচণ্ড কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, শাকিল? এই শাকিলটা আবার কে? পলাশ আমার কথা শুনে খিক করে হেসে বলল, মেহরাজ স্যার, আপনি তো আসল খুনির নামটাই তাহলে জানেন না, তার কাজ অবধি পৌঁছাবেন কি করে? আমার মাথায় তখন কিছুই ঢুকছে না, এদিকে টেনশন, অন্যদিকে পলাশের এই হাসি। বিরক্ত লাগছে, খানিকটা রেগে বললাম, হাসা বন্ধ করো। বলো শাকিল কে? স্যার, শাকিল হচ্ছে আসাদ সাহেবের বেস্ট ফ্রেন্ড। শুধু আসাদ সাহেবের বললে ভুল হবে, রিয়ারও বেস্ট ফ্রেন্ড। এটা এখানকার কথা না, অনেক আগের কথা স্যার। রিয়া আমাকে বলেছিল তারা তিনজনে একই কলেজে পড়তো। শাকিল এবং আসাদ দুজনে ভালো স্টুডেন্ট, কিন্তু শাকিলের চাইতে সবসময় ভালো রেজাল্ট করতে আসতো আসাদ। কলেজ লাইফ থেকে আসাদের সাথে কাছে শাকিলের হাস শুরু। রিয়া জানতো না শাকিল এবং আসাদ দুজনে রিয়াকে ভালোবাসবে। ভার্সিটি ওঠার পর একদিন হুট করে তারা দুজনে একসাথে রিয়াকে প্রপোজ করে। রিয়া কাউকে একসেপ্ট করেনি, তারপর তারা রিয়ার পিছু ছাড়েনি। ভার্সিটি শেষ হওয়ার পর শাকিল আর আসাদ দুজনে বড় একটা চাকরির জন্য একই সাথে ইন্টারভিউ দেয়। আশা চাকরিটা পেয়ে যায়। চাকরিটা না পেয়ে শাকিল শুরু করে ছোট্ট একটা বিজনেস। শাকিল এখানে হেরে যায় আশাদের কাছে। তারপর শাকিল আর আসাদ দুজনে একসাথে রিয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। রিয়ার বাবা তখন অসুস্থ। শেষ ইচ্ছা ছিল ভালো একটা ছেলে দেখে রিয়াকে বিয়ে দেওয়ার। স্বাভাবিকভাবে রিয়ার বাবার আসাদকে পছন্দ করলো, কারণ আসাদের কাছে বড় চাকরি, ভালো ইনকাম। অসুস্থ বাবার ইচ্ছা রাখার জন্য আসাদকে বিয়ে করে রিয়া। এখানে আসাদের কাছে শাকিল হেরে যায়। আর তারপর পলাশ থামলো। আমি হুড়মুড় করে চেয়ার থেকে দাঁড়িয়ে বললাম, তারপর কি হলো? তারপর শাকিল আর বিয়ে করেনি স্যার। কেন করেনি জানি না। হয়তো রিয়াকে ভালোবেসে অন্য কাউকে জীবনসঙ্গী করতে চায়নি। তারপর কেটে গেছে প্রায় ১.৫ বছর। ব্যবসায় শাকিলের তখন ভালো একটা অবস্থান। এমন সময় আশাদের কোম্পানি কিছু একটা কারণে ঝামেলা হওয়ার কারণে আশাদ সহ ওই কোম্পানির অনেকের চাকরি চলে যায়। কিছুদিন বেকার থাকে আশাদ, তারপর শাকিলের ফলো করে ব্যবসা শুরু করে। আশাদ ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে শাকিলের ব্যবসা ডাউন হয়ে যায়। জীবনের আরও একটা ক্ষেত্রে আশাদের কাছে হেরে যায় শাকিল। আর এখন তো আপনি জানেন আশাদ এই শহরের কত বড় ব্যবসায়ী। একবার ভাবুন স্যার, শাকিলের জায়গায় আপনি থাকলে কি করতেন? ইচ্ছে হতো না প্রতিশোধ নিতে? আমার মনে হচ্ছে শাকিল ঠিকই প্রতিশোধ নিয়েছে অবন্তীকে খুন করে। কিছুদিন আগে রিয়া আমাকে বললো, জানো পলাশ, মাঝে মাঝে আমার শাকিলের জন্য ভীষণ খারাপ লাগে। আশাদের কাছে জীবনের প্রত্যেকটা জায়গা হেরে গেছে, নিজের ভালোবাসাও হারিয়েছে, বিয়ে অবধি করেনি আমার জন্য। কষ্ট লাগে খুব। ওই দিন শাকিলকে বললাম, তোমার রাগ হয় না শাকিল? ইচ্ছে করে না আসাদকে খুন করে ফেলতে? তোমার জায়গায় আমি হলে তো ঠিকই আসাদকে খুন করে ফেলতাম। শাকিল হেসে বলল, রাগ হবে না কেন? রাগ হয়। বহু বছর রাগটা জমিয়ে রাখছি, একদিন হিসাব করে মিটিয়ে নেব। আসাদকেও আমার মতো কষ্ট পেতে হবে। আমার মনে হচ্ছে শাকিল তার প্রতিশোধ নিয়েছে স্যার। আসাদের অনেক বড় কষ্ট দিয়েছে অবন্তীকে খুন করে। পলাশের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। পলাশের কথাটা অসম্ভব না। আসাদের উপর শাকিলের তীব্র একটা রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তার মানুষ রাগ করে যেকোনো কিছু করে ফেলতে পারে। মোবাইল বের করে আশাদ সাহেবকে কল দিলাম, ধরলেন। আমি বললাম, শাকিলের কথা আমাকে আগে বলেননি কেন? আশাদ সাহেব বললেন, মেহরাজ স্যার, শাকিল আমার কখনোই শত্রু ছিল না, ও আমার বন্ধু। আমি শাকিলকে বহু বছর ধরে চিনি। শাকিল অবন্তীকে খুন করতেই পারে না, এটা অসম্ভব। আশাদ সাহেবের কথা শুনে ইচ্ছে করছিল মোবাইলটা হাত থেকে আছাড় দিয়ে ভেঙে ফেলি। এই মানুষটা এত বোকা কেন? সবাইকে এত বিশ্বাস করে কেন? এখনকার এই নির্মম যুগে এসেও সবাইকে বিশ্বাস করা মানুষ কতটা বোকা হতে পারে আমার ধারণা নেই। রেগে গিয়ে বললাম, হ্যাঁ, আপনার কাছে পৃথিবীর কেউ খুন করতে পারে না, সবাই ভালো। কেউ খুনি না, তাহলে অবন্তীকে কি তাহলে ভূত এসে খুন করছে? রাগ করে ফোনটা কেটে দিলাম। কনস্টেবল আশিফকে বললাম, শাকিলকে ধরে থানায় নিয়ে আসতে, আর শাকিলের বাসাটা একটু ভালোভাবে সার্চ করতে, বিন্দুমাত্র কিছু যাতে বাদ না পড়ে। শাকিলকে ধরে থানায় নিয়ে আসলাম। দেখে কোনো দিক থেকে মনে হচ্ছে না এই মানুষটা এরকম জঘন্য খুন করতে পারে। নীল একটা শার্ট ইন করে পড়ে আছে, চোখে বড় ফ্রেমের একটা চশমা, দেখে বেশ গুছানো মানুষ মনে হলো। আমি বললাম, প্রতিশোধ নিবে? ভালো কথা, কিন্তু তাই বলে নিষ্পাপ একটা বাচ্চা মেয়েকে এভাবে পশুর মতো খুন করতে হাত কাঁপলো না? এত রাগ আশাদের উপর। আমার কথা শুনে শাকিল বড় একটা নিঃশ্বাস নিল। চোখ থেকে চশমা হাতে নিয়ে মুছতে মুছতে বলল, আমি অবন্তীকে খুন করেছি, এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ নাই ঠিকই, কিন্তু অবন্তীকে খুন করার তোমার কাছে যথেষ্ট কারণ আছে। পড়াশোনা, চাকরি, নিজের ভালোবাসা, বিয়ে, তোমার বিজনেস, প্রত্যেকটা জায়গায় আসার তোমার ক্ষতি করেছে।
কোনো মানুষ একজনের কাছে এত কিছু হারানোর পরেও প্রতিশোধ নিবে না, এটা কিভাবে সম্ভব? অনেক রাগ তো থাকবেই। আমার কথা শুনে শাকিল ফিক করে হাসলো, বলল, রাগ আশাদের উপর? স্যার, আমার মা আমাকে ছোট রেখে মারা যান। ছোটবেলায় চারপাশে তাকিয়ে যখন মাদের ভালোবাসা দেখতাম, খুব কান্না পেত। আমার কোনো মা নেই। মায়ের ভালোবাসা ছাড়া স্কুল লাইফ কাটিয়েছে। কিন্তু আশাদের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর আমি নতুন একটা মা পেয়েছি, আশাদের মা। আমি কখনোই তাকে মা ছাড়া অন্য কিছু ডাকিনি, এবং তিনি আমাকে এবং আশাদকে কখনো আলাদা ভাবতেন না। আমাকে নিজের ছেলের মতো ভালোবাসা দিয়েছিলেন। আমি ঠিক তখন থেকে আশাদের নিজের ভাই ভাবতাম। কখনো কল্পনাই করিনি আশাদের কোনো ক্ষতি আমি করব। বাকি রইল আমার ক্ষতির কথা। এটা আসাদ নয়, আমি নিজেই করেছি। আসাদের হাসি দেখার জন্য, তাকে স্পেশাল ফিল করার জন্য, জয়ের আনন্দ দেওয়ার জন্য। এক্সামে সবসময় ইচ্ছে করে কিছু মার্কস ছেড়ে আসতাম, যাতে আমার চাইতে আসাদ রেজাল্ট ভালো হয়। আর রিয়ার বিষয়টা, হ্যাঁ, এটা ঠিক যে আমি রিয়াকে ভালোবাসতাম, কিন্তু রিয়া কখনোই আমাকে ওইভাবে দেখেনি, শুধু ফ্রেন্ড ভাবতো। আমি যখন জানলাম আসাদ রিয়াকে পছন্দ করে, তখন আমি আসাদের সামনে অভিনয় করলেও রিয়াকে আড়ালে বলেছিলাম আসাদকে যেন একসেপ্ট করে নেয়। রিয়ার বাবার কাছে গিয়ে অনুরোধ করেছিলাম আশাদের সাথে যাতে রিয়ার বিয়েটা দেওয়ার জন্য। চাকরির ইন্টারভিউ ইচ্ছে করেই খারাপ করেছি। খুব করে চেয়েছিলাম আশার চাকরিটা যেন পেয়ে যায়। আশা চাকরিটা পেলেও আমিও অনেক খুশি হলাম। কিন্তু বছর দুয়েক পর আশাদের কোম্পানিতে ঝামেলা হওয়ার জন্য যখন আশাদের চাকরিটা চলে যায়, আশাদের চাইতে আমার মনটা বেশি খারাপ হলো। তারপর আমি নিজের থেকে আশাদকে ব্যবসায় নিয়ে আসি। আশাদকে শুরু থেকে শিখাই ব্যবসা কিভাবে করতে হয়। আর আপনি এখন ওইসবের জন্য বলছেন আমি অবন্তীর মতো একটা নিষ্পাপ বাচ্চাকে খুন করছে, ছি! শাকিলের কথা শুনে চুপ করে বসে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। সত্যি তাহলে শাকিল অবন্তীকে খুন করার কোনো প্রশ্নই আসে না, তাহলে খুনটা করলো কে? খানিকক্ষণ পর আমি বললাম, তোমার কথাগুলো যে সত্যি এটার কোনো প্রমাণ আছে? শাকিল হাসলো। হাসতে হাসতে বলল, স্যার, এসবের প্রমাণ তো স্বয়ং রিয়া, আসাদ ওরা নিজেই। আসাদকে গিয়ে জিজ্ঞাসা করুন তাকে ব্যবসায় এনেছিল কে। রিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন আসাদকে একসেপ্ট করার জন্য তাকে অনুরোধ করেছিলাম কিনা। স্যার, আমি জানি না আপনার কেন জোর করে আমাকে আসাদকে শত্রু বানিয়ে দিচ্ছেন। আমরা কখনোই শত্রু ছিলাম না। আসাদ আমার ভাই, আমার বন্ধু, শত্রু না। আমি বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে রইলাম, চুপচাপ নিঃশব্দ। আমার মাথা কাজ করছে না। রিফাত, পলাশ, রিয়া, শাকিল, আমি নিশ্চিত এই চারজনের ভিতরে কেউ তো একজন খুনি। কেউ তো নিশ্চিত আমার সাথে গেম খেলছে, কিন্তু কে? কপালে হাত দিয়ে বসে রইলাম, মনে মনে ভাব করলাম আবার প্রথম থেকে শুরু করব। শাকিলকে বললাম, তুমি এখন যেতে পারো, কিন্তু শহরের বাইরে পারমিশন ছাড়া যেতে পারবে না। যে কোনো প্রয়োজনে আবার তোমাকে ডাক দিতে পারি। আমি খোঁজ নিয়ে দেখি তোমার কথা সত্যতা কতটুকু। শাকিল মুচকে হাসি দিয়ে চেয়ার থেকে উঠে হাঁটা শুরু করলো। ঠিক এমন সময় আমার কাছে একটা কল আসলো। কনস্টেবল আসিফের কল। আসিফ বলল, স্যার, শাকিলের গাড়ির ডিকিতে একটা রক্তাক্ত স্কুল ড্রেস পরে আছে। কথাটা শোনা মাত্র আমি হুড়মুড় করে দাঁড়ালাম। বললাম, তুমি ওইখানে থেকে, আমি আসছি। আমি নিশ্চিত ওই অবন্তীর স্কুল ড্রেস, কারণ অবন্তীর শরীরে আমরা সুতো পরিমাণে কাপড় পাইনি। শাকিলকে দেখলাম হাসি মুখে হেঁটে থানা থেকে বের হয়েছে। ডাক দিলাম, শাকিল সাহেব একটু দাঁড়ান। শাকিল থামলো। আমি শাকিলের কাছে গেলাম। ইচ্ছে করছিল ওর গালে ঠাস করে একটা থাপ্পড় মারি, কিন্তু নিজের রাগটাকে কন্ট্রোল করে বললাম। শাকিল বলল, আবার কি হলো স্যার, ডাকলেন কেন? আমি বললাম, আমার আম্মা আমাকে বারবার একটা কথা বলতেন, পৃথিবীর সবচাইতে বোকা ওই মানুষ যে অন্য মানুষের সহজ সরল চেহারা দেখে তাকে ভালো মানুষ ভাবে। আমি সেই বোকাদের কাতারে পড়ি। মানুষ আসলেই এমন একটা জাতি যে মৃত্যুর কোলে ঢলে পড়া বিষাক্ত সাপকে কখনো সেবা করে করে বাঁচিয়ে তুলে, আবার কখনো 6 মাসের গর্ভবতী নিষ্পাপ হাতিকে ভীষণ বাজেভাবে খুন করে। মানুষের দ্বারা সব কিছু সম্ভব। মানুষ জাতিকে চিনতে পারা, বুঝতে পারা হয়তো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। শাকিল আমার কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমাকে বলল, আমি ঠিক বুঝতে পারিনি কি বুঝাতে চাইছেন। আমি হেসে বললাম, চলো একসাথে তোমার বাসায় যাওয়া যাক। শাকিলের বাসায় পৌঁছালাম। ভীত পায়ে শাকিল আস্তে আস্তে হাঁটছে। কনস্টেবল আসিফ শাকিলের গাড়ির ঠিক সামনে দাঁড়িয়েছে। আমাকে দেখা মাত্র গাড়ির ডিগি খুলে আসিফ বলল, স্যার, গাড়ির ভিতরে ডিগিতে এই ড্রেসটা ছিল, সাথে একটা ঘড়িও আছে। আমি কিছু বলার আগে শাকিল চিল্লায় বলল, এগুলো আমার গাড়িতে আসলো কিভাবে? আমি ফিক করে হাসলাম, হি হি। আবার শুরু হয়েছে নাটক। সব বোঝা হয়ে গেছে শাকিল, তুমি ফেঁসে গেছো। এবার দেখো তোমাকে আমি কি করি। এবার তো লাশের সাথে তোমার ঘড়ি আছে। হয়তো অবন্তীর লাশটা ডিগি থেকে কিছু করার সময় ঘড়িটা ভুল করে পড়ে গেছে। শাকিল আরও জোরে চিল্লায় বলল, মেহরাজ স্যার, আমি ঘড়ি ইউজ করি না। আমি জানি না এই ড্রেসটা কিভাবে আমার গাড়িতে আসলো। আমি যদি খুন করতাম তাহলে আমি এতটা বোকা না যে খুনের প্রমাণ আমি আমার গাড়িতে রাখবো। ওয়েট, ঘড়িটা একটু দেখান তো আমাকে। শাকিলের কথা শুনে
চিন্তায় পড়ে গেলাম। কথায় লজিক আছে, কেউ খুন করে নিজের গাড়িতে প্রুফ রাখবে না। ডিকি থেকে ঘড়িটা হাতে নিয়ে শাকিলের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই ঘড়িটা তোমার না? শাকিল কোনো উত্তর দিল না, ঘড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। খানিকক্ষণ পর বলল, মেহরাজ সাহেব, এই ঘড়িটা আমি চিনেছি, এটা রাজুর ঘড়ি। আমি আরও একটা নতুন নাম শুনলাম, রাজু। আমার আগে ইচ্ছে করছিল নিজের চুলগুলো নিজে ছিঁড়ে ফেলি। আমি বললাম, রাজু? এই রাজু আবার কে? স্যার, রাজু ছিল আমাদের ভার্সিটির 1 বছর সিনিয়র। কিছুদিন আগে আমার কাছে একবার এসেছিল। ওর আম্মুর নাকি অপারেশন করবে, তাই কিছু টাকা ধার চাইছিল। আমি তখন ওর হাতে এই ঘড়িটা দেখি। আর একটা গোপন কথা স্যার, রাজু ছিল রিয়ার প্রেমিক। এটা আমি ছাড়া কেউ জানে না, আসাদও না। ও মাই গড, কী হচ্ছে এগুলো? আমার মাথা ঘুরেছে, একের পর এক নিতে পারছি না। শাকিলকে বললাম, রিয়া রাজুর সাথে প্রেম করতো, এটা তুমি ছাড়া আর কেউ জানে না, এমনকি আসাদও না। এটার মানে কি? শাকিল বলল, স্যার, ভার্সিটিতে মাঝে মধ্যে রিয়াকে দেখতাম রাজুর সাথে। যখন আমি আর আসাদ রাজুর ব্যাপারে রিয়াকে জিজ্ঞাসা করতাম, রিয়া বলতো, আরে ভার্সিটির বড় ভাই, অন্য কিছু না। রিয়া সবসময় কেমন জানি এই বিষয়ে এড়িয়ে চলতো। কেন লুকাতো জানি না। একদিন রাজু আর রিয়াকে একটু অন্যরকম অবস্থায় রিকশায় যেতে দেখলাম। আমার ভিতরে তখন সন্দেহ জাগলো যে ওরা প্রেম করছে। তখন ভার্সিটি শেষ করে মাত্র আমরা কেরিয়ার শুরু করেছি। একদিন সন্ধ্যায় দেখলাম একটা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রিয়া আর আশু একে অপরের গালে কিস করে জড়িয়ে থাকে, বিদায় নিচ্ছে। আমি তখন নিশ্চিত হয়ে ওরা রিলেশনে আছে। আমার মুহূর্তে আশাদের কথা মনে হলো। আশাদ রিয়াকে অনেক বেশি ভালোবাসে। রিয়া অন্য কারো হলে আশা সহ্য করতে পারতো না। ওই দিন রাতে আমি আশাদের কাছে গিয়ে বলি, দোস্ত, জীবনের সব ক্ষেত্রে তুই আমাকে হারিয়ে দিলি, রিয়ার ক্ষেত্রেও আমি জয়ী হব। ভাবছি আগামীকাল রিয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। আশাদ বলল, তাহলে আগামীকাল আমিও প্রস্তাব পাঠাবো। দেখি ভাগ্য কার দিকে রিয়াকে নেয়। আমার ভালোবাসার শক্তি বেশি নাকি তোর, দেখা যাবে। তারপর তো আপনি সব জানেন মেহরার সাহেব। শাকিলের কথা শুনে মাথাটা ঝিমঝিম করছে। এখন আবার রিয়ার বিয়ের আগের প্রেমিক রাজুকে ধরতে হবে। উফ! আস্তে আস্তে ডিকি থেকে ড্রেসটা হাতে নিলাম। ড্রেসটা খুলতে আমার চোখ বড় বড় হয়। ড্রেসের বোতামের সাথে একটা চেন আটকানো। এটা কি রাজুর চেন? চেনটা হাতে নিয়ে শাকিলকে দেখিয়ে বললাম, এটা একটু ভালো করে দেখো তো, এটা কি রাজুর চেন? শাকিল বলে, স্যার, এটা রাজুর চেন না। রাজু গলায় চেন পরে না। আমার স্পষ্ট মনে আছে ওই দিন রাজুর গলায় কোনো চেন ছিল না। আমি অবাক হয়ে একদৃষ্টে চেনটার দিকে তাকিয়ে রইলাম। এই চেনটা তাহলে কার? ড্রেস, হাতঘড়ি, চেনটা নিয়ে আসাদ সাহেবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রেসটা অবন্তীর কিনা ভেরিফাই করাই নেওয়াটা জরুরি। আসাদ সাহেবের বাসায় পৌঁছলাম। দরজা খুলল রিয়া। রিয়াকে দেখা মাত্র রাগে মাথাটা গরম হলো। আমি ভালো করেই বুঝে গেছি অবন্তীর খুনের জন্য রিয়ার এই সুন্দর চেহারাটাই দায়ী। রাগ কন্ট্রোল করলাম। বললাম, আসাদ সাহেব কোথায়? জানি না, বাসায় নেই। আপনি ভিতরে আসুন। আমি ভিতরে ঢুকলাম। খেয়াল করলাম টেবিলের উপর কয়েকটা মেডিসিন রাখা। আমি বললাম, এগুলো কিসের মেডিসিন? আপনি অসুস্থ? না, আমি ঠিক আছি। এগুলো আশাদের মেডিসিন। কী জন্য খায় আমি জানি না। আমি বিষয়টা ইগনোর করলাম। ব্যাগ থেকে স্কুল ড্রেসটা বের করলাম। একটু ভালো করে দেখুন তো, এটা কি অবন্তীর ড্রেস? রিয়া ড্রেসটা দেখা মাত্র হাউমাউ করে কেঁদে উঠল। মুহূর্তে চোখের পানিগুলো গাল বেয়ে টুপ টুপ করে পড়ছে। রিয়া কান্না করতে করতে, এটা আমার অবন্তীর ড্রেস। এই বোতামগুলো আমি নিজের হাতে লাগিয়ে দিয়েছি। অবন্তী মা আমার, তুই কোথায়? একটাবার মায়ের বুকে আয়। চিৎকার করে কান্না করতে করতে বিড়বিড় করছে রিয়া। আর যাই হোক, এই আত্মনাদ মিথ্যা নয়। আমি জানি না এই মুহূর্তে রিয়াকে আর কিছু জিজ্ঞাসা করা উচিত হবে কিনা। তারপরে চেনটা বের করলাম। কান্না থামাও, অবন্তের খুনি অবশ্যই বিচার পাবে। এখন এই চেনটা একটু ভালো করে দেখো তো, চিনতে পারো কিনা। এটা ড্রেসের বোতামে আটকায় ছিল। রিয়া পানি টলমল করা চোখ চাহনিতে চেনটার দিকে তাকালো। তাকানো মাত্র কান্নাজড়িত কণ্ঠে বলল, স্যার, এটা রিফাতের চেন। এই চেনটা আশাদ রিফাতের জন্মদিনে গিফট দিয়েছিল। আমি বলে শুরুতে আপনি শোনেননি। আমি চিৎকার করে বলছি, ওই ড্রাগ নেওয়া লম্পট রিফাদের খুনি। আমার অবন্তীকে রিফাদে মেরেছে। আমার অবন্তী না জানি কতটা কান্না করেছে, কতটা চিৎকার করেছে। অবন্তী মা আমার, কোথায় তুই? মায়ের কাছে আয়। মাকে মাফ করে দে। মা তোকে ওই রিফাদের হাত থেকে রক্ষা বাঁচাতে পারেনি। মাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ড্রেসটা জড়িয়ে ধরে অবিরাম কান্না করে যাচ্ছে রিয়া। সামানগুলো ব্যাগে ঢুকিয়ে রুম থেকে বের হওয়ার ঠিক এমন সময় নজর পড়ল দেওয়ালে রাখা একটা ফ্রেমের উপর। আশাদ আর রিয়ার বিবাহ স্মরণিকা। বিয়ের তারিখটা নজরে পড়তে প্রচণ্ড পরিমাণে হাই ভোল্টেজ শক খেলাম। 15ই এপ্রিল। আবার একই বছরের 20 নভেম্বর অবন্তীর জন্ম। অর্থাৎ বিয়ের তারিখ থেকে অবন্তীর জন্মের তফাৎ 7 মাসের। কিন্তু আমার যতদূর মনে পড়ে, রায়গড় হসপিটাল থেকে যখন অবন্তীর জন্মের খোঁজ নেয়, তখন ডেলিভারি ফাইলে আমি অবন্তীর প্রিমেচিওর বেবি না, পুরো 9 মাসের পরে অবন্তী জন্ম নিয়েছে। হিসাবটা মেলাতে পারছিলাম না। তাহলে কি অবন্তী আশাদের সন্তান নয়, নাকি আমি ভুল দেখেছি ফাইলে? আশা সাহেব বাসা থেকে
তাড়াতাড়ি থানায় আসলাম। রায়গড় হসপিটালে নিয়ে আসা ফাইলটা হুড়মুড় করে আবার চেক করে দেখলাম আমি ঠিকই দেখেছি। অবন্তী যখন ৯ মাসে জন্ম নেয় তখন রিয়া আর আশাদের বিয়ের ৭ মাস। হিসাব পরিষ্কার, নিশ্চিত হলাম অবন্তী আশাদের মেয়ে না। অবন্তী তাহলে কার মেয়ে? এসব নাটকের পিছনে ভালো মানুষ সেজে থেকে আসার দায়ী নয় তো? হয়তো কোনোভাবেই জেনে গিয়েছিল অবন্তী ওর নিজের সন্তান না। প্রচণ্ড রাগ থেকে হয়তো অবন্তীকে খুন করে ফেলেছে। কিন্তু অবন্তীর ড্রেসের সাথে রিফাতের চেন, রাজুর হাতঘড়ি এগুলো কেন? আসাদকে ওদেরকে ফাঁসাতে চাইছিল? অসম্ভব না। মুহূর্তে আমার সন্দেহটা সবার উপর থেকে সরে আসাদের উপর আসলো। থানা থেকে তাড়াতাড়ি বের হলাম, উদ্দেশ্য রায়গড় হসপিটালে। আমি নিশ্চিত ওইখানে গেলে আরও কিছু তথ্য পাওয়া যাবে। রায়গড় হসপিটালে পৌঁছলাম। আমার সামনেই বসে আছেন রায়গড় হসপিটালের হেড ডাক্তার তাসলিমা। ৭ বছর আগে তিনি রিয়ার ডেলিভারি করিয়েছেন। আমি সরাসরি বললাম, ৭ বছর আগে রিয়া নামের একটা মেয়ের ডেলিভারি করিয়েছেন যার স্বামীর নাম আসাদ, মনে আছে? ডাক্তার তসলিমা বললেন, না মনে নেই। কত শত ডেলিভারি করি, আমি কি সবার নাম মনে রাখবো? ওনার কথা শুনে বুঝতে পারলাম কিছু লুকাতে যাচ্ছেন। আমি বললাম, সবাইকে মনে রাখলেও রিয়া নামের তো আপনার মনে থাকার কথা। রিয়ার নাম্বার যখন আপনার ট্র্যাক করি তখন দেখেছি আপনি প্রায় কিছুদিন আগে রিয়াকে কল দিতেন। অনেক লং টাইম কথা হতো আপনাদের। শুধু এটা না, রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতো। এবার বলুন, চিনেছেন রিয়াকে? ডাক্তার তসলিমা কিছুটা ইতস্তত বললেন, ও আচ্ছা রিয়া, হ্যাঁ মনে পড়েছে, আমি ওর ডেলিভারি করেছিলাম। তো কি হয়েছে এখন? দেখুন ডাক্তার ম্যাডাম, একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে মারা গেছে, রিয়ার মেয়ে। জঘন্যভাবে তাকে খুন করা হয়েছে, রেপ করা হয়েছে। আমি জানি আপনার কাছে অনেক তথ্য আছে যেগুলো আমাদের অনেক কাজে হেল্প আসবে। প্লিজ হেল্প করুন আমাদের, অন্যথায় এই কেসটায় আপনি ফেসে যাবেন। আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন ডাক্তার তসলিমা। মুখে স্পষ্ট বড় রকমের শক খাওয়ার ছাপ দেখা যাচ্ছে। আমাকে বললেন, কি বললেন আপনি? অবন্তী মারা গেছে? হ্যাঁ, কয়েকদিন হলো। এখন আপনার কাছে এসেছি কিছু তথ্য জানার জন্য। আমাকে দয়া করে এটা বলুন, ঠিক কী হয়েছিল ওই দিন? ডাক্তার তসলিমা চশমাটা খুললেন, ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, ওই দিন রিয়ার ডেলিভারি হওয়ার পর রিয়া এবং রিয়ার আম্মু আমার কাছে এসে অনুরোধ করলেন আসাদকে যেন বলি বাচ্চাটা ৭ মাসে হয়েছে, প্রিম্যাচিওর বেবি, অন্যথা আসাদ সত্যি জানলে খারাপ কিছু একটা হয়ে যাবে। আমি প্রথমে রাজি হইনি, পরে ওনারা অনেকগুলো টাকা দিলেন আমাকে। আমি লোভ সামলাতে পারিনি, টাকা নিয়ে নিলাম। ব্যাস, তারপর থেকে মাঝে মধ্যে রিয়াকে ব্ল্যাকমেল করে টাকা আনতাম। তার মানে আসাদকে আপনি অবন্তীর বিষয়ে কিছুই বলেননি? না স্যার, আমি কিছুই বলিনি। আসাদ ওইটা নিজ থেকেই বুঝে গেছে। মাস ৩ আগে আসাদ একবার এসেছিল আমার কাছে, আমাকে বলল, আমি জানি অবন্তী আমার সন্তান না। অবন্তী প্রিম্যাচিওর বেবিও না। প্রিম্যাচিওর বাচ্চাগুলো সাধারণত ওজন অনেক কম হয়, আকারে ছোট হয়, দেখলেই বোঝা যায়। আমি যেদিন প্রথমবার অবন্তীকে কোলে নিয়েছিলাম সেদিনই সন্দেহ হয়েছিল। তারপর একদিন ফোনে রিয়া এবং আপনার কথা শুনে আমি নিশ্চিত হয়েছি অবন্তী আমার মেয়ে না। একটা রিকোয়েস্ট করি আপনাকে, রিয়াকে প্লিজ আর ব্ল্যাকমেল করিয়েন না, ওরে ভালো থাকতে দিন। ডাক্তার তসলিমের কথা শুনে আমি হয়ে রইলাম। তার মানে আশাপ সব জানতো, সব জেনে এতদিন রিয়ার সাথে খারাপ ব্যবহার বা অবন্তীর সাথে খারাপ ব্যবহার করেনি? রিয়াকে ডিভোর্সও দেয়নি? বুঝতে পারছি না, অবন্তীকে আশাদ খুন করছে নাকি অন্য কেউ? আশা সব কিছু জানার পর রিয়াকে ডিভোর্স দিল না কেন? আমি বললাম, আশাদের কাছে কি কেউ কি আপনাকে এই বিষয়ে কখনো কিছু জিজ্ঞাসা করেছিল, বা আশাদের কাছে কেউ কি অবন্তীর বিষয়টা জানতো? ডাক্তার তসলিমা চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। আমি আবার বললেন, আমি নিশ্চিন্ত আপনি এখনও কিছু লুকাতে যাচ্ছেন, বলুন। ডাক্তার তসলিমা ঢোক গিলে বললেন, ওই দিন আশাদ সাহেব আমার কাছ থেকে চলে যাওয়ার পর ওনার ছোট ভাই রিফাত এসেছিল। রিফাত আড়াল থেকে আমার আর আশাদ সাহেবের সব কথা শুনে নিয়েছিল। আমার সাথে এসে প্রচণ্ড রকমের বাজে ব্যবহার করেছিল। দেখেই বোঝা যাচ্ছিল নেশা করে এসেছে। আমাকে বলল, রিয়ার কাছ থেকে ব্ল্যাকমেল করে যে টাকাগুলো নিয়েছিস ওগুলো এখনই দে। আমি ওর চেহারা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই, নেশাখোরদের মতো লাল লাল চোখ। আমি ভয় পেয়ে আমার কাছে যা টাকা ছিল দিয়ে দিই। তারপর রিফাত আমাকে বলে, ও এখানে এসেছিল, এই কথাটা যেন কাউকে না বলি, অন্যথায় আমার ফ্যামিলির ক্ষতি করে দিবে। ডাক্তার তসলিমের কথা শুনে এটা নিশ্চিত হলাম আশাদ রিফাত দুজনেই জানতো অবন্তী তাদের নিজের রক্তের কেউ না। একদিকে ধোঁকা খাওয়ার আশাদ, অন্যদিকে ড্রাগে আসক্ত রিফাত। যে কেউ খুন করতে পারে অবন্তীকে। আমি রায়গড় হাসপাতাল থেকে থানায় চলে আসলাম। রিফাতকে কল দিয়ে থানায় আসতে বললাম। রিফাত বলল, আমি বললাম, ইদানিং ড্রাগ নেওয়া ভালোই চলছে তো? রিফাত আমার কথায় কোনো উত্তর দিলেন না, মাথা নিচু করে বসে আসলে। আমি বললাম, তোমার গলার চেনটা কোথায়? স্যার, ওটা চুরি হয়ে গেছে। রিফাতের কথা শুনে আমি খিক করে হেসে উঠলাম। মানে তুমি যা আমাকে বলবে আমি সেটাই বিশ্বাস করব? তোমার চেনটা অবন্তীর রক্তাক্ত ড্রেসের বোতামে আটকানো অবস্থায় পাওয়া গেছে, বুঝতে পারছো তুমি? অবন্তীর রক্তাক্ত ড্রেস, এটা ছোট কোনো কথা না। রিফাত অবাক হয়ে বলে, কি? স্যার, আমাকে কোনো ফাঁসাচ্ছেন বারবার?
আপনি তো জানেন আমি কক্সবাজারে ছিলাম বন্ধুদের সাথে। তাছাড়া ওই চেনটা অবন্তীর মৃত্যুর পরে চুরি হয়েছে। আপনি যেদিন আমাকে ১ম নিয়ে আসছিলেন থানায়, ওইদিন এটা আমার গলায় ছিল। থানা থেকে বের হওয়ার পর ওটা চুরি হয়ে যায়। আপনার থানায় সিসিটিভি থাকলে চেক করুন। কেউ আমাকে বাজেভাবে ফাঁসাচ্ছে। রিফাতের কথা শুনে আমি ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখলাম। রিফাতের গলায় ওইদিন চেন ছিল। এটা মনে হচ্ছে কেউ রিফাতের চেন চুরি করে এটা অবন্তীর ড্রেসের সাথে লাগিয়ে গাড়িতে রেখে দিছে যাতে দোষটা রিফাতের উপর আসে। কিন্তু কে করবে এমন? আমার কাছে এখন স্রেফ ২ জন মানুষ আছে। ১ রিয়া, স্বামী আসাদ, ২ রিয়ার আগের প্রেমিক রাজু। আসাদ আর রিয়াকে থানায় ডেকে আনলাম। দুজন আমার সামনে বসে আছে চুপচাপ। আশা সাহেব বললেন, "আপনি কি অসুস্থ? ওইদিন কিছু মেডিসিন দেখলাম আপনার বাসায়। ওগুলো কিসের মেডিসিন?" আশা সাহেব বললেন, "অবন্তীর মৃত্যুর পর থেকে রাতে ঘুম পাচ্ছিল না, শরীর ঠিক যাচ্ছিল না। এইজন্য মেডিসিনগুলো নিচ্ছি।" আমি হেসে বললাম, "এমন ভাব নিচ্ছেন যেন অবন্তী আপনার নিজের সন্তান। ভালো চেহারার ভিতর যে কত নোংরামি লুকিয়ে থাকে সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না।" আমার কথা শুনে আশা সাহেব কিছু বললেন না। মাথা নিচু করে বসে রইলেন। কিন্তু রিয়া বড়, বড় চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমি রিয়াকে বললাম, "এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। কি মনে হচ্ছে তোমার? আসাদ কিছু জানে না?" আসাদ অনেক আগের থেকে জানতো যে অবন্তী তার সন্তান না। এখন আর কোনো অভিনয় করিও না। কোনো কিছু করে আর সত্যিটা লুকাতে পারবে না। এখন সত্যি করে বলো তো অবন্তী আসলে কার সন্তান? রিয়া কোনো কথা বলছে না। হাত দিয়ে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। আমি একটু ধমক দিয়ে বললাম, "ব্যাস অনেক নাটক করেছো। আর নতুন নাটক না। তাড়াতাড়ি বলো অবন্তী কার?" রিয়া জোরে করে বলল, হ্যাঁ, অবন্তী আসাদের মেয়ে না, অবন্তী রাজুর মেয়ে। বিয়ের আগে আমার আর রাজুর সাথে রিলেশন ছিল। আমরা অনেক গভীর রিলেশন অবধি পৌঁছে গেছিলাম। কিন্তু একদিন হুট করে আসাদের বিয়ের প্রস্তাব পাঠায়। আমার বাবা তখন অসুস্থ। জীবনে আমার বাবার কাছে কিচ্ছু চাইনি। ওইদিন অনুরোধ করে আমাকে বলেছিল, "আসাদকে বিয়ে করে নে। এটা তোর কাছে আমার ১ম আর শেষ অনুরোধ। তুই অনেক সুখে থাকবি। আমি মরার পর দূর থেকে তোর সুখ দেখে শান্তি পাবো।" আমি কি করতাম তখন? কি করার ছিল আমার? তাও আমি তখন বুঝতে পারিনি আমি প্রেগনেন্ট। বাবার ইচ্ছে রাখার জন্য বিয়েতে রাজি হই। আসাদকে বিয়ে করি। যখন বুঝতে পারি আমার পেটে রাজুর সন্তান, আমি তখন আসাদকে কিভাবে বলতাম যে আমার পেটে অন্য কারো সন্তান নিয়ে তোমাকে বিয়ে করেছি? কিভাবে বলতাম? রিয়া কান্না করছে। আসাদের চোখগুলো টলমল করছে। আমি রিয়াকে বললাম, "রাজুর সাথে আর কোনো যোগাযোগ হয়নি?" "না মেহরাজ সাহেব, বিয়ের আগেই কয়দিন থেকে রাজুকে সবকিছু ব্লক করে দেই। তারপর রাজুর আর কোনো খোঁজ আমি জানতাম না। কিন্তু কয়েক মাস আগে আমার নাম্বারে একটা কল আসে। আননোন নাম্বার। কল ধরে বুঝতে পারি এটা রাজু। ওইদিন পর আমাকে অনেকবার মেসেজ করতো। আমি রিপ্লাই দিতাম না। একবার তো বাসায় ও চলে এসেছিল। পাগলের মতো আচরণ করছে। ওকে দেখে বোঝা যাচ্ছিল ড্রাগ নেওয়া শুরু করেছে। আমাকে বলল, "তুমি স্বামী আর বাচ্চা রেখে আমার সাথে চলো। আমি তোমায় অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো।" পাগলের মতো আরও অনেক কথা বলেছিল। স্যার, আমি রিয়াকে আর কিছু বলার আগে কান্নাজড়িত কণ্ঠে আসাদ সাহেব রিয়াকে বলল, "আমাকে তো একটাবারও বলতে পারতে রিয়া। এই পৃথিবীর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। আমি না হয় ছোট্ট একটা স্যাক্রিফাইস করতাম।" অবন্তীকে সেই ১ম দিন থেকে একটা বারের জন্য মনে হয়নি অবন্তী আমার মেয়ে না। সবসময় নিজের বাবাকে বাবা মনে হতো, অবন্তীর বাবা। অবন্তী আমার মেয়ে না এটা জানার পরও আমি এতটা দিন কিচ্ছু বলিনি তোমায়। অপেক্ষা করছিলাম কখন তুমি নিজ থেকে আমাকে সব বলবে। কখন আমার ভালোবাসা বুঝবে। আমাকে বিশ্বাস করবে। এতদিন অপেক্ষা করার পর তুমি একটাবারও বলোনি। কখনো বুঝতেও চাওনি কতটা ভালোবাসতাম সেই কলেজ লাইফ থেকে। বিয়ের পরেও আমাকে রেখে তুমি পরকীয়া করলে পলাশের সাথে। তারপরেও আমার মাথায় একটা বারের জন্য আসেনি ডিভোর্সের কথা। তোমাকে ছাড়ার কথা কখনো ভাবতে পারিনি। কিভাবে পারবো? ভালোবেসেছি তোমায়। ভালোবেসেছি তোমায়। আর আমার বিশ্বাস একদিন তুমি সেটা বুঝবে। কথাগুলো বলার পর আসাদ সাহেব নিজের চোখের মুছলেন। চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করলেন। রিয়া চোখ থেকে অবিরাম পানি পড়ছে। কাঁদতে, কাঁদতে আসাদের দিকে তাকিয়ে বললেন, "আমাকে ক্ষমা করে দাও।" আসাদ সাহেব চোখের পানিটা মুছে হাতটা আবারও ধরলেন। আমাকে বললেন, "মেহেরাজ সাব, আমি আমার মেয়ের খুনের ফাঁসি চাই যত দ্রুত হোক।" আশা সাহেবের কথা শুনে বুঝলাম ওনার মনটা আসলেই অনেক ভালো। হয়তো এরকম মানুষ এই পৃথিবীতে হাতে গোনা কয়েকজন আছে। হয়তো রিয়ার মতো ভাগ্যবতী এই দুনিয়াতে কম আছে। কিন্তু অবন্তীর খুনটা তাহলে কে করলো? আমার হাতে এখন একজন, স্রেফ একজন রাজু। রাজুর সম্পর্কে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম রিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর রাজু মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সময় যত যাচ্ছিল রাজুর অবস্থা খারাপ হওয়া শুরু করলো। সারাদিন দেওয়ালের সাথে রিয়ার নাম লিখে অনেক কিছু করত। যে কোনো মেয়েকে দেখলে রিয়া ভেবে জড়িয়ে ধরতে কিস করতে চাইতো, মাঝে মাঝে গলা টিপে খুনও করতে চাইতো। এই অবস্থা দেখে রিয়ার বোন শিলা রাজুকে লন্ডনে নিয়ে যায় চিকিৎসার জন্য। খোঁজ নিয়ে জানলাম রাজু লন্ডনে ছিল প্রায় 6 বছর। গত বছর রাজু দেশে আসে। রাজু সম্পর্কে আরও খোঁজ নিয়ে আমি লন্ডন হসপিটালে হেড ডাক্তার রিচার্ডসের নাম্বারে বের করে তাকে কল দিই।
ওনাকে রাজুর কথা জিজ্ঞাসা করতে উনি বলেন, রাজু ওই বাংলাদেশি ছেলেটা? আমি তো ওর বোনকে বলেছিলাম রাজু ওই এলাকায় না নিতে, যেখানে ওই মেয়ে থাকে। ওই মেয়ের চেহারা যেন রাজু না দেখে। যদি ওই মেয়ের সাথে জড়িত কোনো স্মৃতি রাজুর মনে পড়ে, তখন আবারও ওই মাইন্ডে মানসিক রোগটা অ্যাটাক করবে। আর এই রোগটা এখন অ্যাটাক করলে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কাউকে জঘন্যভাবে খুন করতে পারে। ডাক্তার রিসার্চের কথা শুনে আমি নিশ্চিত হলাম অবন্তীর খুনটা রাজুই করেছে। এখন রাজুকে খুঁজে বের করাটা জরুরি। অনেক কষ্টে রাজুকে খুঁজে বের করে থানায় নিয়ে আসলাম। আশার সাহেব এবং রিয়াকে কল দিয়ে বললাম ওনারাও থানায় যেতে। আমার সামনে বসে আছে রাজু। রাজুকে দেখা মাত্র রাগে ইচ্ছে করছে পিস্তলে প্রত্যেকটা গুলি ওর মাথায় ঢুকে দেয়। খানিক পর রিয়া আর আশা থানায় ঢুকলো। রিয়াকে দেখা মাত্র রাজু দেখলাম রাগে ফুসফুস করছে। আমি বললাম, এই রাগটার জন্যই এখন ফাঁসিতে ঝুলতে হবে, অথবা সারা জীবন জেলের ভিতর। আমার কথা শুনে রাজু চিল্লাই বলল, কে দায়ী এটার জন্য? কে? একজনের সাথে প্রেম করবে, স্বপ্ন দেখাবে, ভালোবাসা শেখাবে, আর শেষে কিছু না বলে অন্যজনকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে? আমি এটা কখনোই হতে দিব না। ওই দিন গাড়িতে যখন রিয়াকে দেখি, আমার মাথাটা চিনচিন শুরু করে। আমার সব মনে পড়ে। কিভাবে আমাকে ধোঁকা দিয়েছিল, কিভাবে আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। আমি রিয়াকে শেষ একটা বার সুযোগ দিয়েছিলাম, বলেছিলাম চলে আসো আমার সাথে। আসেনি। এবার বুঝুক। কী ভেবেছিল সুখে থাকবে, শান্তিতে থাকবে? আমি মেরে দিয়েছি ওদের মেয়েকে। এখন আজীবন কান্না করবে ওরা দুজন। ওদের জীবনে আর সুখ পাবে না। কথাটা বলে পৈশাসিক হাসি হাসতে থাকে রাজু। আমি অবাক হয়ে রাজুকে দেখছি। অবন্তী যে তার নিজের সন্তান সেটা সে জানে না। আমি বললাম, অবন্তীকে কি বলে গাড়িতে তুলেছিলি? আর রিফাতকেই বা ফাঁসাতে চেয়েছিলি কেন? তোর হাত ঘড়িটা বা ওইখানে কীভাবে ছিল কীভাবে? রাজু হেসে হেসে বলল, ওই বাচ্চা মেয়েটা বোকা ছিল। আমি আবার আর রিয়ার একটা ছবি দেখিয়ে বলেছিলাম আমি তার মায়ের বন্ধু। তাকে নেওয়ার জন্য রিয়া আমাকে পাঠিয়েছে। ব্যাস ও উঠে গেল গাড়িতে। মেয়েটা দেখতে হুবহু রিয়ার মতো ছিল। গাল, নাক, ঠোঁট সবকিছু যেন রিয়ার কপি। এবার একবারের জন্য মনে হয়নি মেয়েটা রিয়া না। রিয়া মনে করে ওর সাথে যা যা করা দরকার ছিল আমি করেছি। ওর হাত পায়ের আঙ্গুল কেটে দিয়েছি, রেপ করেছি, লজ্জাস্থান সহ শরীরের প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার ছুরি দিয়ে আঘাত করেছি। বাচ্চাটা অনেক চিৎকার করেছিল, কিন্তু বাচ্চাটা ব্যথা পেলে তো আম্মুকে ডাকে। এই মেয়েটা বারবার পাপা পাপা করছিল। মৃত্যুর আগ পর্যন্ত মুহূর্তে বলল, পাপা আমাকে বাঁচাও। ওর চিৎকার শুনে আমার ভেতরে শান্তি লাগছিল। মনে হচ্ছিল রিয়া চিৎকার করছে। রাজুর কথা শুনে হু হু করে কেঁদে দিল রিয়া। পাশে থাকা আশার সাহেবও অনেক জোরে কান্না করে উঠল। এই প্রথম আমি আশার সাহেবের কান্নার আওয়াজ শুনলাম। অদ্ভুতভাবে আমার নিজের চোখে কয়েক ফোঁটা পানি বের হলো। আমি অবন্তীর শেষ কথাটা অনুভব করলাম, পাপা আমাকে বাঁচাও। অথচ অবন্তীর চিৎকার শোনা মাত্র মানুষই জানে না এই পাপটা সে নিজেই করেছে। রাজু বলতে থাকলো, মেয়েটাকে খুন করে ওর ড্রেস সহ কোনো প্রমাণ ওইখানে রাখিনি। নিজের কাছে এনে লুকিয়ে রেখেছি। তারপর যখন দেখলাম তোমরা পুলিশ অতিরিক্ত পিছে পড়ে গেছো, তখন ভাবলাম আরও একটা প্রতিশোধ নিয়ে নিই রিফাতের উপর। রিফাতের সাথে ড্রাগ লেনদেন নিয়ে আবার ঝামেলা হয়েছিল। আমরা একই জায়গা থেকে ড্রাগ নিতাম। শালা একবার আমার কলার ধরেছিল, তাই ওর চেনটা চুরি করে সেই বাচ্চার ড্রেসের সাথে শাকিলের গাড়িতে রেখে আসে। কিন্তু ভুল করে আমার ঘুড়িটা ওইখানে পড়ে যায়। শিট! ভাবছিলাম রিফাতকে খুনি বানিয়ে পরিস্থিতি শান্ত হলে রিয়াকেও খুন করে ফেলবো। অবশ্য ভালোই হয়েছে। মরলে তো সব শেষ হয়ে যেত। এখন মেয়ে হারানোর যন্ত্রণা নিয়ে সারা জীবন বেঁচে থাকুক, হাহা। পৈশাচিক হাসি হাসতে থাকে রাজু। আমি চোখ মুছে চেয়ার থেকে উঠে রাজুর কাছে গেলাম। ওকে মারলাম, ছোট করে বললাম, অবন্তী তোর নিজের সন্তান ছিল। এটা শোনা মাত্র রাজের হাসু মুহূর্তে থেমে গেল। জোরে চিল্লে উঠল, আপনি মিথ্যে বলছেন, এটা হতে পারে না। পাশ থেকে হু হু করে কান্না করে যাচ্ছে রিয়া। রাজু এবার রিয়ার কাছে গিয়ে বলল, এই রিয়া, উনি মিথ্যে বলছে তাই না? বল না উনি মিথ্যে বলছে। রিয়া কোনো উত্তর না দিয়ে অবিরাম কান্না করে যাচ্ছে। রাজুর চোখ জোড়া মুহূর্তে ঝাপসা হয়ে গেল। বিড়বিড় করে বলছো, তোমরা মিথ্যে বলছো? মিথ্যে বলছো? আমি কনস্টেবল আসিফকে ডেকে বললাম, রাজুকে জেলের ভিতরে নিয়ে যাও। কনস্টেবল আসিফ রাজুর হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাজু অচেতন হয়ে হাঁটতে হাঁটতে বললে, এটা হতে পারে না, ওরা মিথ্যে বলছে, সবাই মিথ্যে বলছে। আশা সাহেবকে দেখলাম রিয়াকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওনার চোখ থেকে পানি পড়ছে। আশা সাহেবের বুকে মুখ রেখে হাউমাউ করে কান্না করে যাচ্ছে রিয়া। আমি জানি না তাদের এই কান্না কোনোদিন থামবে কিনা। আমি জানি না এই কষ্টের দাগটা কখনো মোছা যাবে কিনা। তবে আশায় রইলাম, কোনো একদিন তারা আবারও হাসবে। কোনো একদিন হয়তো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।